এনএসিডিসারি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকেও নতুন একটি রোগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। তো এই আলোচনা যাওয়ার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি একদম আলোচনাতেই। আজকে যে আলোচনাটা হবে যে রোগ সম্পর্কে, সেটা হচ্ছে স্তনের ক্যান্সার, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার যাকে বলা যায়। এই অসুখটি বা এই রোগটি এখন বর্তমান সময়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশই মহিলা এখন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তাই আমি এই রোগটিকে আপনাদের সামনে আলোচনা করার খুবই প্রয়োজনীয়তা মনে করেছি, তাই রোগটি নিয়ে আলোচনা করছি। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভিডিওর মাঝে আপনারা স্কিপ করবেন না, নচেত কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো মিস করে যাবেন। হ্যাঁ, তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই রোগের বিবরণ সম্পর্কে আগে জেনে নেব। আসলে ব্রেস্ট ক্যান্সার রোগটা কি? এটা হচ্ছে স্তনের একটি ম্যালিগন্যান্ট নিওপ্লাজমকেই কিন্তু স্তনের অ্যাকচুয়ালি ক্যান্সার বলা হয়। এবং এই ক্যান্সার হলে যে জায়গাগুলোকে আক্রমণ করে, সেই জায়গাগুলো মূলত চর্মকে আক্রমণ করে এবং বহিঃক্ষরা গ্রন্থি রয়েছে, এই বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু এই রোগের দ্বারা আক্রান্ত হয়। এই রোগের কিছু বংশগত কারণ প্রিয় ভিউয়ার্স অবশ্যই আছে। শতকরা 20 জন রোগের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা গেছে যে তারা বংশগত কারণেই কিন্তু আক্রান্ত হয়ে যায়। আক্রমণের বয়স যদি আমরা দেখি, তাহলে সেটা হবে 40 থেকে 65 বছরের মধ্যে কিন্তু এই রোগটা বেশি হতে দেখা যায়। তবে এই রোগ কিন্তু যে কোনো বয়সে, অর্থাৎ 13-14 বছর বয়সের পর থেকে যে কোনো বয়সে রোগটি হতে পারে। আর এই রোগে প্রিয় ভিউয়ার্স সবথেকে এই রোগে পুরোটাই মহিলারাই আক্রান্ত হয়। এই রোগে পুরুষরা সেভাবে আক্রান্ত হয় না। তবে ব্যতিক্রম হিসাবে প্রতি 100 জনে হয়তো একজন পুরুষ ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হয়। আমরা রোগের কারণ যদি জানতে যাই, তাহলে সেটা আমরা দেখব। এই রোগেরও কিন্তু সঠিক কারণ অজানা। মেডিকেল সায়েন্স কিন্তু আজও গবেষণা চালিয়ে রোগের সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি। এখনও তার গবেষণা চলতেই আছে। দেখা যাক পরবর্তীতে কী তথ্য উঠে আসে। তবে বর্তমান সময় পর্যন্ত কিন্তু এই রোগের সঠিক কারণ জানা নেই। তবে সন্তানকে দুধ পান না করা বা সন্তানকে জন্মের পরে সন্তানকে দুধ পান করতে না দেওয়া কিন্তু এই রোগের একটা প্রধান কারণ হিসেবে ধরা হয়েছে। এখানে যে সমস্যাটা হয়, সন্তানকে দুধ পান করতে না দিলে প্রোল্যাক্টিন নামক একটা হরমোন রয়েছে। এই প্রোল্যাক্টিন হরমোনটা কিন্তু শরীরে আধিক্য হয় বা শরীরে খুব বেশি পরিমাণে দেখা দেয়। আর এখান থেকেই কিন্তু স্তনের ক্ষত অথবা টিউমার, তারপরে এস্ট্রোজেন হরমোনের আধিক্য, সঙ্গে রয়েছে স্তনে আঘাত লাগা রয়েছে এবং খুব চাপাযুক্ত অন্তর্বাস ব্যবহার করা এবং প্রচুর পরিমাণে আমিষ জাতীয় খাদ্য যেসব রোগীরা খেয়ে থাকে বা যেসব প্যাশেন্ট, এখন প্যাশেন্টই তাকে বলা যায়, এবং যারা খুব বেশি পরিমাণে আমিষ খাদ্য খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেশি থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটা আলোচনায় চলে যাব। সেটা হচ্ছে যে এই যে পরিমাণে খাওয়া এবং প্রবৃত্তি থেকে কিন্তু এই রোগটা হয়েছে বলে এটা কিন্তু অনুমান করা হয়েছে। তবে এই রোগের সঠিক কারণ কিন্তু এগুলো নয়। আসলে এগুলোকে সন্দেহর করা হয়েছে যে এই সমস্ত কারণে কিন্তু রোগটা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে থাকবো এই রোগের আরও কিছু লক্ষণ। তো এই রোগের লক্ষণগুলো যদি আমরা দেখি, তাহলে স্তনের আকার কিন্তু বড় হয়ে যাওয়া এই রোগের সবথেকে বড় পরিবর্তন, এবং তার থেকে রঙের পরিবর্তন ঘটে যায় এবং স্তনে ছোট ছোট দলাকৃতি মাংস অনুভূত হয়। আর এমনকি বগলের মধ্যেও কিন্তু এমনটা ছোট ছোট গুটুলি গুটুলি মাংস দেখতে অনুভব করা যায়। তারপর হচ্ছে স্তনের চামড়াগুলো কুঁচকে যায়, বয়স্কা মহিলাদের ক্ষেত্রে যেমনটা হয় সেরকমটাই দেখতে পাওয়া যায়, এবং স্তন কিন্তু টোল খাওয়া দেখায়। সঙ্গে স্তন বৃন্ত দুটি অসমান হয়ে যায়। ডান এবং বাম দুটো যে স্তনের যে বৃন্ত রয়েছে সেটা প্রায় সমান থাকে, কিন্তু সেটা অসমান হয়ে যায়, ছোট বড় হয়ে যায় সেটাই বলা হয়, এবং তাদের একটা বক্ররেখাও কিন্তু থাকতে দেখতে পাওয়া যায়, এবং স্তন হতে কিন্তু রক্ত ঝরতেও পারে। তো প্রিয় ভিউয়ার্স, এইগুলোই ছিল কিন্তু এই রোগের মূল লক্ষণ। তো আমরা এবার চলে যাব চিকিৎসায়, বা আমরা চিকিৎসা যাওয়ার আগে আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা হচ্ছে রোগ নির্ণয়। প্রথমত রোগ নির্ণয় আমাদেরকে করতে হবে। তার জন্য স্তন ক্যান্সার যদি কারোর হয়ে থাকে, তাহলে যেটা পরীক্ষা চালাতে হয় সেটা হচ্ছে ম্যামোগ্রাফি নামক একটি পরীক্ষা আছে। ম্যামোগ্রাফি
তারপর হচ্ছে আল্ট্রাসাউন্ড করে বা বায়োপসি করে প্রভৃতি, এগুলো হচ্ছে নির্ণয়ের পদ্ধতি। এগুলো পরীক্ষা করা হলে স্তনে ক্যান্সার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। তো তারপর আমরা আবার চিকিৎসায় চলে আসবো। চিকিৎসা হচ্ছে যদি প্রয়োজন হয় কোনো রোগীর ক্ষেত্রে, তাহলে অবশ্যই কিন্তু অপারেশন করতে হবে। অপারেশন ছাড়া বিকল্প কিছু কিন্তু নেই। তাছাড়া রেডিওথেরাপি বা লেজার থেরাপির সাহায্যেও কিন্তু এই রোগকে দমন করা সম্ভব হয়। এবং এই মানে এই পরীক্ষাগুলো করা বা এই যে অপারেশন বলা যেতে পারে, এটা অপারেশন মাধ্যম, এটা একটা অপারেশন মাধ্যম। তো এখানে কোনো অস্ত্রোপচার ছাড়াও কিন্তু এটা করা যেতে পারে। রেডিওথেরাপি করে বা লেজার থেরাপি করেও কিন্তু এই রোগের আহ, দমন করা সম্ভব। আর এখানে কিছু ইনজেকশন বা কিছু মেডিসিনও ব্যবহার করতে হবে। যেমন এখানে ইনজেকশনগুলো ব্যবহার করা যেতে পারে। সেই ইনজেকশনগুলো থায়োটোপা নামক ইনজেকশন রয়েছে, থায়োটোপা 15 mg, এই ইনজেকশনটা ব্যবহার করা যেতে পারে। ইনজেকশন ব্যবহার করার নিয়ম হচ্ছে একটি করে ভায়েল লাগবে, সেটা 4 সপ্তাহ অন্তর অন্তর দিতে হবে। এটা বেশ কিছুদিন যাবৎ চলতে থাকবে। যদি ইনজেকশন বাজারে না পাওয়া যায়, তার পরিবর্তে ইনজেকশন ব্যবহার করা যেতে পারে ইন্ডক্সান অ্যাস্টা 500 mg ব্যবহার করা যেতে পারে। আর এটিও ব্যবহার করার নিয়ম হচ্ছে একটি করে ভায়েল, সেটা হচ্ছে 7 থেকে 10 দিন অন্তর অন্তর শিরাপথে দিতে হয় এবং খুব ধীর গতিতেই কিন্তু চালাতে হয়। এই ইনজেকশন যদি না পাওয়া যায়, তাহলে তার পরিবর্তে সিসপ্ল্যান্টিন নামক ইনজেকশন, সিসপ্ল্যান্টিন 50 mg ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। এই ইনজেকশন ব্যবহার করার নিয়ম হচ্ছে একটি করে ভায়েল 4 সপ্তাহ পর পর কিন্তু দিতে হয়। এটাও শিরাপথে দিতে হবে, খুব ধীর গতিতে দিতে হয়। প্রিয় ভিউয়ার্স, তারপরে আমাদের যে সেকেন্ড মেডিসিন যেটা লাগবে এরপরে, সেই মেডিসিনটা হচ্ছে আহ, এই মেডিসিনের সঙ্গে মানে ইনজেকশন ব্যবহার করবে। ইনজেকশন ব্যবহার করার সঙ্গে সঙ্গে এই মেডিসিন যদি ব্যবহার করা যায়, তাহলে খুব বেশি ভালো হয়। সেটা হচ্ছে ক্যাপসুল ফ্লোরাসিন 250 mg ব্যবহার করা যেতে পারে। এই ফ্লোরাসিন ব্যবহার করার নিয়ম হচ্ছে 4টি করে ক্যাপসুল দিনে একবার, সেটা একদিন অন্তর অন্তর চলবে। এবং এটি 6টি মাত্রা, মানে একদিন অন্তর একদিন চলবে, কিন্তু এটা 6 দিন পর্যন্ত চলবে, মানে 12 দিন সময় লাগবে। যদি এই ক্যাপসুল না পাওয়া যায়, সেক্ষেত্রে কিছু ট্যাবলেট চাইলে ট্যাবলেটও ব্যবহার করা যেতে পারে। সেই ট্যাবলেটটা হচ্ছে ট্যামোক্সিফেন 20 mg ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে একবার। এটাও কিন্তু বেশ দীর্ঘদিন ধরে চালাতে হবে, 2 মাস 3 মাস ধরে চলতে পারে। যদি এই ট্যাবলেটটাও যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অন্য আরেকটি ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে, যেটা হচ্ছে অ্যালকেরান 5 mg ব্যবহার করা যেতে পারে। অ্যালকেরান 5 mg ব্যবহার করার নিয়ম হচ্ছে একটি করে দিনে 2 বার, এটি 7 দিন পর্যন্ত চলতে থাকবে। যদি এই ওষুধটাও না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ওষুধের নাম বলছি, সেটি হচ্ছে ট্যাবলেট লিউকেরান 5 mg ব্যবহার করা যেতে পারে। লিউকেরান 5 mg ব্যবহার করার নিয়ম হচ্ছে এটাও কিন্তু একটি করে ট্যাবলেট দিনে 2 বার, এটি একেবারে পুরো 6 সপ্তাহ অর্থাৎ 42 দিন পর্যন্ত মেডিসিন চলতে থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ছিল ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা বা ব্রেস্ট ক্যান্সারের পূর্ণাঙ্গ আলোচনা। আর এর সঙ্গে সঙ্গে একটা আনুষঙ্গিক চিকিৎসা অবশ্যই চালাতে হবে। আনুষঙ্গিক চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই আনুষঙ্গিক চিকিৎসা না মেনে চললে ওষুধের কিন্তু কার্যকারিতা অনেক সময় খুব বেশি হয়ে যায়। বেশি হয়ে যাওয়ার দরুন কিন্তু রোগ আরও বাড়াবাড়ি হয়। অনেক সময় আবার ওষুধের কার্যকারিতা কম হয়ে যাওয়ার কারণে কিন্তু রোগের বাড়াবাড়ি হয়। তো সেই জন্য আনুষঙ্গিক চিকিৎসা মেনে চলা দরকার। তো আনুষঙ্গিক চিকিৎসা যেটা থাকবে, সেটা হচ্ছে প্রথমত রোগিণীকে বিশ্রামে থাকতে হবে এবং রোগিণী কোনো রকমভাবে কিন্তু কোনো চাপা অন্তর্বাস পরিধান করতে পারবে না এই সময়। এবং যদি সন্তানের মা হয়, তাহলে অবশ্যই কিন্তু সন্তানকে যতদূর সম্ভব দুধ পান করাতে হবে। এই দুধ যদি সন্তানের পানের যোগ্য না হয়, তাহলে কিন্তু দুধ অবশ্যই বাইরে ফেলে দিতে হবে। দুধকে মানে স্তন থেকে বের করে দহন করে বাইরে দুধ অবশ্যই ফেলে দিতে হবে। এবং ইস্ট্রোজেন হরমোন যেন ঠিকমতো ক্ষরণ হয় বা প্রোল্যাক্টিন হরমোন যেন ঠিকমতো ক্ষরণ হয়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা চালাতে হবে, প্রয়োজনে বায়োপসি করতে হবে। এবং সবুজ শাকসবজি এবং পাকা ফলমূল খেতে হবে। মাছ মাংস খুব কম পরিমাণে খেতে হবে, যতদূর পারা যায় মাছ মাংস এড়িয়ে চলতে হবে এই রোগের ক্ষেত্রে। আর যতদূর সম্ভব মানে একদম তাজা সবুজ শাকসবজি এবং ডাল শস্য বা বিভিন্ন ধরনের ডাল খাওয়া যেতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আনুষঙ্গিক চিকিৎসা। তো এই পর্যন্ত আমাদের আলোচনা। পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে বা আবার নতুন কোনো একটা রোগ নিয়ে আলোচনা অবশ্যই করা হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি শেষ করার কালে আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই চ্যানেলে যারা প্রবেশ করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যতক্ষণ আপনারা নতুন কোনো ভিডিও দেখতে না পাচ্ছেন বা নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে না পারছি, ততক্ষণ আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা সুস্থ থাকুন।